এই মুহূর্তে বঙ্গ রাজনীতিতে যাকে নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে তার নাম রুদ্রনীল ঘোষ। বলা চলে কাল সারা দিন প্রত্যেকটা টিভি চ্যানেলের পুরো সময়টুকু খেয়ে ফেলেছেন তিনি। তিনি অভিনেতা, তিনি বিজেপি নেতা, তিনি এখন বিজেপির তারকা প্রচারকও। রুদ্রদা, মন খারাপ কি ঠিক হলো? না না, যে প্রশ্নগুলো থাকে মানুষের মনে, সে প্রশ্নগুলো তো থাকেই ডেফিনেটলি। সেই প্রশ্নের উত্তর খোঁজা তো আহ, নিজেকে আরও বেশি করে উত্তীর্ণ করা বা নিজের যোগ্যতাকে আরও বেশি করে মজবুত করা। তো ফলত সেই প্রশ্ন খোঁজা তো চলবেই, কিন্তু কনস্ট্যান্টলি সেটা অবশ্যই দলের কাজের মধ্যে থেকে নিজের যতটুকু কন্ট্রিবিউট করা যায়, দলের প্রতি নিজের যোগদান আরও কিভাবে বাড়ানো যায়, সেই কাজের মধ্যে থেকেই কিন্তু আরও ভালো করে নিজেকে কিভাবে গুছিয়ে তোলা যায়, কিভাবে সমৃদ্ধ করা যায়, সেটা তো একজন যে কোনো কর্মীর প্র্যাকটিস। এবার তার মাঝখানে আহ, তারকা প্রার্থী অফিসিয়ালি বিজেপি ঘোষণা করেছে, এবং পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আহ, যেমন নরেন্দ্র মোদীজি রয়েছেন, জেপি নাড্ডাজি রয়েছেন, অমিত শাহজি রয়েছেন, যোগীজি রয়েছেন, সম্মানীয় মিঠুন চক্রবর্তী রয়েছেন। আহ, তার সঙ্গে সঙ্গে সেই লিস্টে আহ, রুদ্রনীল ঘোষও রয়েছে, তারা রেখেছেন। তো কৃতজ্ঞ ডেফিনেটলি দলের রাজ্য নেতৃত্ব এবং কেন্দ্রীয় নেতৃত্ব, তারা যে ভরসা রেখেছেন এবং আমার যে পরিশ্রম করা দেখেছেন, এবং নিশ্চয়ই তার সঙ্গে কোথাও কোনো একটা জায়গায় যে তারা যেটা অবশ্যই এখানে খুব গুরুত্বপূর্ণ জায়গা থাকে, যে মানুষের কাছে না কমিউনিকেট করতে পারে কি, অর্থাৎ সংযোগ স্থাপন করতে পারেন যিনি, সেইটা মাথায় রেখেছে। আরও অন্যান্য আমাদের রাজ্যের সম্মানীয় সভাপতি রয়েছেন, বিরোধী দলনেতা রয়েছেন, সংগঠন মহামন্ত্রী রয়েছেন, বাকি অন্যান্য মন্ত্রীরা রয়েছেন। সেখানে পরিষ্কার এই এত তাবড় একটা লিস্ট, স্মৃতি ইরানিজি রয়েছেন, আরও বড় বড় নেতৃত্ব রয়েছেন কেন্দ্রের, রাজ্যের। সেখানে ডেফিনেটলি আমার নাম দল যখন রেখেছে, তখন নিশ্চয়ই তারা আমার যে পরিশ্রম, আমার যে আন্তরিকতা যেটা দলের ওপরে রয়েছে, সেইটাকে তারা বিশ্বাস করেছেন। সেই জন্য আমি কৃতজ্ঞ দলের ওপরে। না, আমি বলছি অভিমান কি ভেঙে গেছে? মানভঞ্জন কি হয়েছে? না, আমার তো অভিমান হয়নি। অভিমান তো অন্যজনের ওপরে করে। আমার তো মন খারাপ হয়েছে, আর মনের মালিক আমি। মন খারাপ নিজের সঙ্গে নিজে হয়, অভিমান অন্যের ওপরে হয়। মন খারাপ ঠিক হয়েছে? না, মন খারাপ আছে, বললাম তো। আমার মিটতে 2-3 দিন লাগবে, কিন্তু মানে নিজেকে আরও যোগ্য করে তোলবার জন্য যদি আমি সেই প্র্যাকটিসটা ছেড়ে দিই, তো সেটা তো ঠিক হবে না। সব দিক দিয়ে একজন রাজনৈতিক কর্মী হিসাবে আমি, যে যে পেশারই মানুষ রয়েছেন, আমি খুব বেশি করে চাই যে বিভিন্ন, যে কোনো দলে বিভিন্ন পেশা থেকে বিভিন্ন মানুষ এগিয়ে আসুন এবং রাজনীতিকে সমৃদ্ধ করুন তারা। সেটা আমার, তাদের সঙ্গে তর্ক চলবে, ঝগড়া চলবে, তুতু ম্যামা চলবে। আমার দলের চারটে কোনো খুঁত থাকলে তারা তুলে ধরবেন, আমি তাদের কোনো ভুল থাকলে সেটা তুলে ধরবো। সো ডেফিনেটলি ডেমোক্রেসির মধ্যে এই যে লড়াই, এই লড়াইটাই তো সুস্থ তার্কিক একটা লড়াই। গুলি, বন্দুক, চুরি, দুর্নীতি, খুন, ভোট লুট, সেটা তো অনভিপ্রেত, সেটা তো আমার গণতন্ত্রে লেখা নেই। তো তাই নিজের সঙ্গে নিজের চ্যালেঞ্জ, নিজের সঙ্গে নিজের মনকে কি করে নিজে ভালো করে তুলতে হবে, তার একটা চ্যালেঞ্জ। নিজেকে যোগ্য কর্মী করে গড়ে তুলতে হবে রাজনৈতিকভাবে। যে যে প্রফেশন থেকেই আছে, আমার নিজের মনে হয়েছে যে তাদের রাজনৈতিক মঞ্চে যোগদানটা খুব জরুরি। একটু সচেতন, একটু শিক্ষিত। আমি শিক্ষিত মানে শুধু বইয়ের শিক্ষার কথা বলছি না, যে আমি ছাড়া অন্য 10টা লোককে নিয়ে যে মানুষটার ভাবতে ইচ্ছা করে, তিনি যে প্রফেশনেরই মানুষ হন, যে দলেই তিনি পছন্দ করুন না কেন, তাঁর যোগদানটা খুব দরকার। না হলে আমার নিজের সঙ্গে নিজের লড়াই, আমি যে দলের ঝান্ডা নিয়েই কাজ করি না কেন, বা অন্য দলের সঙ্গে যে লড়াই, এই সবটারই কিন্তু আসল ডেস্টিনি হচ্ছে যে ভারতীয় গণতন্ত্রের পক্ষে যে নির্বাচনী যে আধারটা রয়েছে, যেভাবে জনসরকার তৈরি করা রয়েছে, জনগণের প্রয়োজনীয়তা মেনে, হয়তো সবকটা দাবি, সবকটা প্রত্যাশা সবার পূরণ করা যায় না, কিন্তু তার কাছাকাছি তো পৌঁছবার যে চেষ্টাটা শ্রদ্ধেয় নরেন্দ্র মোদীজি, অন্যান্য যে রাজনৈতিক দলগুলো, সিঙ্গল সরকার বা জোট সরকার যারা কেন্দ্রে এসে করেননি, মধ্যবিত্ত এবং
একদম প্রান্তিক মানুষের, নিম্নবিত্তদের মধ্যে যে একটা অদ্ভুত সোশ্যাল এবং ইকোনমিক্যাল যে তফাতটা হয়ে রয়েছে নাগরিক হিসেবে, সেইটা যেন তিনি জোড়বার যেভাবে চেষ্টা করছে, দ্যাট ইজ রেভলিউশনারি। এবং প্রত্যেকটা রাজনৈতিক দলেই তারা মুখে একে অপরের ইচ্ছা করে খারাপ বলুক না কেন, তাঁরাও কিন্তু যাতে আরও ভালো করে সমৃদ্ধ হতে পারেন, সেই জন্যই কিন্তু আরও বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন পেশা থেকে শিক্ষিত সচেতন মানুষের আসার খুব দরকার রয়েছে। তো দামামা বেজে গেছে, প্রত্যেক দলেরই প্রার্থীরা তারা প্রচারে আস্তে আস্তে নেমে পড়েছেন। কাল থেকে অ্যাকচুয়ালি রাতার জোর কদমে হয়েছে আর কি। এবার সেই প্রচারে দল আমাকে যেখানে যেখানে পাঠাবে, স্টার ক্যাম্পেনার যেহেতু তারা বানিয়েছেন, এবং এত বড় বড় ব্যক্তিত্বদের সঙ্গে আমাকে তারা মনে করেছেন, তো কৃতজ্ঞ। এবং সেই দায়িত্ব পালন করব, তার সঙ্গে সঙ্গে আরও কিছু অন্যান্য কঠিন দায়িত্ব আছে, সেটাও পালন করব। আমি আবার আগেও বলেছিলাম, আবার বলছি যে প্রার্থী হওয়া বা না হওয়া নিয়ে কাজ থেমে যাওয়ার নয়, কিন্তু সেটা হতে গেলে কোন যোগ্যতাটায় আমার ফাঁক রয়ে গেল সেটা তো অবশ্যই আমাকে খুঁজতে হবে, তাই না? লড়াই চলবে, প্রচার চলবে, এবং অবশ্যই এখান থেকে তৃণমূল সরকারের চুরি দুর্নীতির যে ঘেরাটোপ চলছে সেখান থেকে তাদের গণতান্ত্রিক পদ্ধতিতে ছুঁড়ে ফেলে দিয়ে ভারতীয় জনতা পার্টির সরকার শুধু লোকসভায় তাদের বিরাট আসন নিয়ে ফিরে আসার প্রত্যাশা নয়, 2026-এ যেন পশ্চিমবঙ্গ থেকে গণতান্ত্রিক পদ্ধতিতে ভারতীয় জনতা পার্টির সরকার তৈরি হয়, তৃণমূলকে উৎখাত করে, সেই জন্য লড়াই আরও মজবুত করতে হবে। রুদ্রদা, এখনও কিন্তু 4টে আসনের প্রার্থী ঘোষণা বাকি, এখন কি আপনার প্রার্থী হওয়ার প্রত্যাশা আছে নাকি নেই? দেখুন, প্রত্যাশা বলতে আমি এইটার জন্য রাজনীতি করছি এমনটা একদমই নয়, কখনো নয়। কিন্তু যদি সেটা হয় তাহলে দেখবেন যে প্রচুর মানুষ আছে যারা ঠিক ভোটের 2-3 মাস আগে থেকে ভেসে ওঠে, হঠাৎ করে ওই পানাপুকুরের বালতি ভাষার মতো, হারিয়ে যাওয়া বালতি ভেসে উঠল। আমার তো তেমনটা নয়। তো সবসময় মাঠে ঘাটে সব জায়গায় ছিলাম, সোশ্যাল মিডিয়ায় ছিলাম, সর্বত্র খুব ইম্পর্ট্যান্ট একটা জায়গা এখন, তো সর্বত্র ছিলাম, আছি এবং থাকবো। তার সঙ্গে সঙ্গে যারা যারা প্রার্থী হয়েছেন তারা প্রত্যেকেই যোগ্য, যেভাবে নির্বাচন করা হয়েছে অত্যন্ত নিখুঁতভাবে যোগ্যদের নির্বাচন করা হয়েছে। কিন্তু সেই ক্ষেত্রে আমি কেন হতে পারলাম না, তো সেই বিষয়ে আমার খুঁত বা পিছিয়ে থাকাটা কোন জায়গায়, দলের জন্যই কাজ করতে করতে সেই প্রশ্নটা আমায় খুঁজতে হবে, যাতে আগামীতে আমি আবার সেই জায়গায় যেতে পারি। কারণ এই দলই আমায় কঠিনতম জায়গা থেকে প্রার্থী করে সেই অভিজ্ঞতা যে কতটা মজবুত হতে হয়, প্রতিপক্ষ যখন খুনি, রক্তপিপাসু, ভোট পিপাসু, ভোট লুট করা তৃণমূল, তখন তোমাকে তো অভিযোজিত হতেই হবে। তো সেই প্রশ্নগুলো জায়গায় খুঁজবে। তো নাম বেরোক বা না বেরোক, আমি আগেও বলেছিলাম, ইট ডাজন্ট ম্যাটার। দলের হয়ে লড়াইটা যেই দায়িত্ব দেবে সেটা তো করা চলবে, এবং অবশ্যই একটা বড় দায়িত্ব চলবে। রুদ্রদা, ডায়মন্ড হারবারে শোনা যাচ্ছে প্রার্থী হতে পারেন বিজেপির তরফ থেকে হয় শঙ্কুদেব পণ্ডা, নয় সোনালী গুহ, কিংবা কৌস্তব বাগচিরও নাম শোনা যাচ্ছে। আপনিও বলেছিলেন যে আমার ডায়মন্ড হারবারে লড়তে কোনো অসুবিধা নেই, বীরভূমও যা, ডায়মন্ড হারবারও তাই। তো এরা যদি প্রার্থী হয়, ডায়মন্ড হারবারে লড়াই কেমন হবে বলে মনে হয়? ডেফিনেটলি ভালো হবে। দেখুন, ভারতীয় জনতা পার্টি যেখানেই যে প্রার্থী দেবেন, এই যাদের যাদের আপনি নাম বললেন তাদের কিন্তু পরিষ্কার রাজনৈতিক কন্ট্রিবিউশন মানুষ কিন্তু জানেন, যে অন্যায়ের বিরুদ্ধে লড়াই, তৃণমূলের রক্তপাতের রাজনীতি, শোষণের রাজনীতি, হিন্দু মুসলমান সবাইকে ব্যবহার করে বোকা বানিয়ে নিজেদের পকেট ভরবার যে দুর্নীতি, তার বিরুদ্ধে আপনি যাদের যাদের নাম নিলেন বা নাম নেননি এমনও প্রচুর মানুষ রয়েছে, সেই লড়াইতে তারা প্রত্যেকেই যোগ্য। মোদিজি রয়েছেন, ভারতীয় জনতা পার্টির সিম্বল রয়েছে, এবং অন্যায়ের বিরুদ্ধে কথা বলা কনস্ট্যান্ট এই মানুষগুলোর মুখ রয়েছে। এদের মধ্যে বা বাকি যাদের নাম নিলেন না, তারা যেই আসুক না কেন, চুরি দুর্নীতির পক্ষে যারা কথা বলছেন, চুরি দুর্নীতির পক্ষে যারা মানুষের কাছে ভোট লুট করার পরেও আবার ভোট চাইছেন, তো তাদের বিরুদ্ধে তো জনমত তৈরি করে রেখেছেই মানুষ। শুধু নিরাপত্তার ঘেরাটোপের মধ্যে দিয়ে, যেটা কেন্দ্রীয় নির্বাচন কমিশন প্রত্যেক মুহূর্তে বলছেন, আপনি যে দলই পছন্দ করেন, যে দলেরই আপনি সমর্থক হন না কেন বা কর্মী হন না কেন, আপনি আপনার ভোটটা যেন দিতে পারেন সেটা নিশ্চিত করা তাঁদের দায়িত্ব।
যেটা পশ্চিমবঙ্গে অন্যান্য রাজ্যে ভোট হয় সেই জন্য এত রক্তপাত হয় না। আর আমাদের এখানে পঞ্চায়েত ইলেকশনে 52টা প্রাণ তৃণমূলের কল্যাণে চলে যায়, সে যে দলেরই প্রাণ যাক, তাই তো। আর পশ্চিমবঙ্গে ভোট করাতে হয়, আবাসনের সামনে বোম ফেলে দিল, একটু ইচ্ছা করে মারামারি করলো, কিংবা বলা হলো বৌদি এবার যদি ভোট না পারে ভোটের পর গণনা করতে গিয়ে বুঝতে পারবো আপনার জলের লাইন বন্ধ, কলকাতা শহরে পুকুর নেই, কল দূরে দূরে, জলের লাইন বন্ধ করে দেবো, ইলেকট্রিসিটি বন্ধ করে দেবো, আপনার মেয়ে বাড়ি ফিরবে না, ছেলেরা তো চাকরি করতে যায়, ফেরে তো আমাদের পাড়ার মোড় দিয়ে পাঠিয়ে পয়সার সামনে দিয়ে আমরা আড্ডা মারি। এই যে একটা ভয়ের বাতাবরণ, এইখান থেকেই পশ্চিমবঙ্গকে বার করতে পশ্চিমবঙ্গের মানুষই নিজেরা চাইছেন, এবং সেটা ভারতীয় জনতা পার্টির পক্ষে এসে। তাই ডায়মন্ড হারবার বলুন, আসানসোল বলুন, বীরভূম বলুন বা ঝাড়গ্রাম বলুন, যেখান থেকে যে প্রার্থীরা হবে তারা জানেন যে পশ্চিমবঙ্গকে দুর্নীতিমুক্ত করার যে প্রাণপণ লড়াই, সেখানে 200-র ওপর কর্মীর প্রাণ এমনি যায়নি ভারতীয় জনতা পার্টির। আর মোদি যে প্রকল্পগুলো আনছে, যেগুলো পশ্চিমবঙ্গে এসে চুরি হয়ে যাচ্ছে, তৃণমূলের মতোই যারা অন্য বিরোধীরা রয়েছে ভারতবর্ষের অন্যান্য রাজ্যে, 17টা রাজ্যে আমাদের, কিন্তু তার বাইরে তো প্রচুর রাজ্য রয়েছে, সেখানে তো বিরোধী সরকার রয়েছে, বিজেপি বিরোধী, সেখানে তো এইভাবে চুরিটা হয় না। তো চুরির যেই অভিনবত্ব, মানে অল ইন্ডিয়া ক্রাইম ইউনিভার্সিটি যদি খোলা যায়, তৃণমূলের 1 এবং 2 নম্বরের যারা নেতা রয়েছেন তারা কিন্তু প্রিন্সিপাল বা ভাইস প্রিন্সিপাল হয়ে যেতে পারে। তাই প্রিন্সিপাল এবং ভাইস প্রিন্সিপালের যে কেন্দ্র, হ্যাঁ, ক্রিমিনোলজির যিনি ডক্টরেট, তো এই ধরনের লোকজনের বিরুদ্ধে মানুষই তো তৈরি হয়ে রয়েছে, হিন্দু মুসলমান সবাই। রুদ্রদা, আপনি মানুষের সাথে কানেক্ট করার জন্য একটা মাধ্যম হিসেবে বেছে নেন কবিতা। সেই কবিতায় কিন্তু বলে কুণাল ঘোষ আপনাকে অ্যাটাক করেছেন। কুণাল ঘোষ বলছেন যে রুদ্রনীলের কবিতা গেল হোঁচট খাইয়া, গাছে তুলে মই নিল কাড়িয়া। মানে বিজেপি দল আপনার মই কেড়ে নিয়েছে। আমি তো বুঝতে পারলাম না এখানে মই কেড়ার গল্প কোত্থেকে এলো, কোন জায়গা থেকে। তবে এটাই বলবো, এর আগে আমার কবিতা কাউন্টার করবার জন্য শ্রদ্ধেয় কবি রবীন্দ্রনাথ ঠাকুরের পরেই, কাজী নজরুল ইসলামের পরেই শ্রদ্ধেয় মদন মিত্র রাস্তায় নেমেছিল, শ্রদ্ধেয় কবি সুকান্তর পরই আর একজন গুণী কবি দেবাংশু ভট্টাচার্য, তিনি মাঠে নেমেছিলেন, এবং তারপর শ্রদ্ধেয় কপালের দোষ কুণাল ঘোষ, তিনিও মাঠে নেমেছিলেন। তবে আমি এটা বলবোই, কিন্তু কবিতার নামে এমন জঘন্য জিনিস তারা বার করেছিল আমায় কাউন্টার করতে গিয়ে, নিজেরাই কিন্তু পরিষ্কার খেলার মাঠে তাদের হাফ প্যান্ট ঢিলে হয়ে যায় গোছে। তো ফলরে নিজেরাই কিন্তু খোকাবাবুর প্রত্যাবর্তন করে ফিরে গেছে যে ও পথে যাব না, পারছি না কো ভাইটি। তো যাই হোক, তো এখন তবে কুণালবাবু যে কবিতাটাই লেখার চেষ্টা করেছেন, কেউ কিছুটা কবিতা বা ছড়ার জায়গায় গেছে, আমি মিথ্যে কথা বলবো না। তো আমি এটাই বলবো, বাঙালির ঘরে একটাই আফসোস, যেন আমার ছেলে মেয়ের নাম না হয় কুণাল ঘোষ। তো এইটা নিয়ে কিন্তু বাঙালি বাঁচছে, যে কুণাল কিন্তু কোনো নাম নয়। আমি বলি ক্ষণজন্মা একজন মহাপুরুষ, যিনি জন্মে এতদিন যে বেঁচে রয়েছেন, আমাদের 14 পুরুষের ভাগ্যি ভালো। আমি তো চাই উনি আরও বেঁচে থাকুন, মানে গ্যালিলিও, অ্যারিস্টটল, তাদের পরেই কুণাল ঘোষ। চাঁদে নাকি 2 বিঘা জমি কিনে ঝিঙে চাষ করছে, তো এটা নিয়ে লোকে হাসাহাসি করতে পারে, আমি বলবো যে কজন পারে। তো আমার কুণাল বাবুর ওপরে, তার সুস্থ শরীর সুস্থ মনের প্রতি আমার সমর্থন রইল। যেভাবে উনি আন্তরিকতা নিয়ে বিজেপিকে আক্রমণ করার নাম করে অ্যাকচুয়ালি তৃণমূলকে শেষ করার যে সংকল্প নিয়েছেন, তিনি তাতে সফলতা লাভ করুক। তৃণমূলের কফিনের শেষ পিরিয়ডটার নাম কুণাল ঘোষ। এই সত্যটা সারা পশ্চিমবঙ্গের মানুষ বুঝতে পেরে গেছে, সেই জন্য কুণাল ঘোষের মতো এত বড় বিজ্ঞানীকে ধন্যবাদ। এখন কিন্তু 3 জন ঘোষ খবরে, এক হচ্ছে দিলীপ ঘোষ, 2 রুদ্রনীল ঘোষ, 3 হচ্ছে কুণাল ঘোষ। দিলীপ ঘোষের এগেনস্টে তৃণমূল আবার কমিশনে চলে গেছে। দিলীপ ঘোষ মন্তব্য করেছেন বাবা নিয়ে একটা মন্তব্য, তা আপনি সমর্থন করেন? কদিন আগেই আমি বুঝতে পারলাম, অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি তার একটা মঞ্চ থেকে বললেন, তোমরা যদি বিজেপির নেতারা যারা, তোমরা যদি এক বাপের বেটা হও, সেটা তো আরও মারাত্মক, আরও খারাপ। তো যাই হোক না কেন, আসলে তৃণমূলের একটা মজা আছে জানেন তো। তৃণমূলের মজাটা হচ্ছে, আমি চুরি করব, তুই কেন বলবি? আমি তো টাকা ছেড়েছি, তুই কেন প্রতিবাদ করবি? আমি কোনো ভুল কথা বলবো, বেশ করব, তুই কেন বলবি? যে কোনো কথাই সে কথা, এই যে লোকে যেমন বলে যে দিলীপ ঘোষের নাকি মুখ বিরাট পাতলা, লোকে বলে, কিন্তু এই কপালের দোষ কুণাল ঘোষ থেকে শুরু করে, হ্যাঁ, এই ধরুন এই বৃদ্ধ সম্মানীয় সৌগত রায় বলেছিলেন বিজেপির পিঠের চামড়া ছাড়িয়ে জুতো করব, বলেননি?
অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন যে পরিষ্কার তুমি যদি এক বাপের বেটা হও, তার মানে কি পরিষ্কার আমার কাছে এসে কৈফিয়ত দেবা হ্যান ত্যান। তো যারা কৈফিয়ত দেয়নি তারা কি অনেক বাবার সন্তান? মমতা বন্দ্যোপাধ্যায় মঞ্চে দাঁড়িয়ে একের পর এক তুই টাকা দিয়েছিস বা বলে আমি পরের শব্দটা বললাম না, এই যে কথাটা বললেন এটা কিসের কথা আমি তো বুঝতে পারছি না। আমি এখনো বলবো যে দিলীপ ঘোষ মুখ ফসকে যে কথাবার্তা বলেন, সেই কথাবার্তা বলাতে তিনি মমতা বন্দ্যোপাধ্যায় কুণাল ঘোষের থেকে 1.5 কিলোমিটার পিছিয়ে আছেন। দিলীপ ঘোষকে আরও পরিশ্রম করতে হবে। এদের সঙ্গে কুকথার প্রতিযোগিতা দিলীপ ঘোষ পারবেন না, কিন্তু দিলীপ ঘোষ যেভাবে আর কি যে ডাঁট নিয়ে কথা বলেন, যে মেজাজ নিয়ে কথা বলেন, সেই মেজাজটা বেসিক্যালি তৃণমূলের কারণ নেই, আর সেই মেজাজটাই কিন্তু মিডিয়ার কাছে হিট হয়ে যায়। কারণ দিলীপ ঘোষকে গ্রাউন্ডের মানুষ, যে লোকটা চায়ের দোকানে বসলে এটা মোটামুটি জনসভা হয়ে যায়, তার যে মেজাজ, যে তোমাকে মেরেছে আমি পাশে আছি দেখিয়ে দেব, এই যে একটা মেজাজ, এই মেজাজটাকে ভয়ঙ্কর ভয় পায় তৃণমূল। শেষ প্রশ্ন, আপনি স্টার ক্যাম্পেনার, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, যোগীজি, অমিত শাহ এদের সাথে আপনার নাম রয়েছে, কবে থেকে প্রচারে নামবেন? দল যেদিন থেকে নির্দেশ দেবে, বিভিন্ন জায়গায় একটা স্কেডিউল ডেফিনেটলি কালকে রাত্রিবেলা থেকে কাল সন্ধ্যেবেলার পর বোধহয় সেই লিস্ট প্রকাশিত হয়েছে, আমি পেয়েছি রাত্রিবেলা। কিন্তু আমার যেটা মনে হয় যে সেটা আজকে সারা দিনটাই মোদিজি, নাড্ডাজি, যোগীজি, রাজনাথ সিংজি রয়েছেন, স্মৃতি ইরানিজি রয়েছেন, এরম গুরুত্বপূর্ণ যারা ব্যক্তিত্ব রয়েছেন তাদের তো সারা দেশ জোড়া ব্যস্ততা। এখন সেই লিস্টে তাদের সঙ্গে আমার নাম থাকাতে ডেফিনেটলি আমার কৃতজ্ঞতা রয়েছে, কিন্তু তাদের ব্যস্ততা তো ভারতবর্ষ জোড়া, আমার পরিচিতি তো ভারতবর্ষ জুড়ে নয়। তো তাই আর কি তাদের স্কেডিউলগুলো আগে বানানো হবে, তারপর আমাদের রাজ্য থেকে শুভেন্দুদা, সুকান্তদা, নিশীথ রয়েছেন, শান্তনু রয়েছেন যারা রেসপেক্টেড মন্ত্রী, বা দিলীপ ঘোষও রয়েছেন। তো আমার মনে হয় যে আগে কেন্দ্রীয় যে নামগুলো রয়েছে সর্বভারতীয় স্তরে যারা জনপ্রিয়তম নেতা, তাদের স্কেডিউলটা বোধহয় বানাবার সঙ্গে সঙ্গে বাকিটা আমরা তাদের থেকে যারা অনেকটাই অপেক্ষাকৃত কম ব্যস্ত সেই নিরিখে বিচার করতে গেলে আমার মনে হয় যে সবার আগে তাদের সম্মানের সঙ্গে তাদের স্কেডিউলটা বানাবার পর ডেফিনেটলি তারপর আমাদের বলা হবে যে তাহলে এটা আপনাদের স্কেডিউল দাঁড়ালো। এটাই মনে হয় আমরা যখন রাজনৈতিক স্কেডিউল করেছি তখন কিন্তু এইভাবেই আগে দেখেছি, যিনি সবথেকে বেশি ব্যস্ত, সবথেকে গুরুত্বপূর্ণ, তার সময়টা বার করে তারপর বাকিদের সঙ্গে সেট করা, এইভাবে হয় আর কি। যেমন ওই আর কি মানে উত্তম কুমারের ডেট কবে, প্রসেনজিতের ডেট কবে, সেই অনুযায়ী তো তারপর যারা বাকি অত্যন্ত গুরুত্বপূর্ণ যারা বাকিরা রয়েছেন তাদের মতো করা হয়, আগে সুপারস্টারদের হোক, তারপর যারা স্টার ক্যাম্পেনার তাদের, আমাদের মতো ছোটোখাটো চুনোপুটিদের। রুদ্রনীল ঘোষের মন খারাপ সারতে 2-3 দিন সময় লাগবে, তবে তিনি দলের কাছে কৃতজ্ঞ, কারণ দল তাকে স্টার ক্যাম্পেনার বানিয়েছে। প্রচারে জল যেদিন থেকে বলবে সেদিন থেকে কিন্তু তিনি প্রচারে নামবেন। ক্যামেরায় সমরের সঙ্গে সুমন, TV9 বাংলা, কলকাতা।